নুরুল হক নূর, একটু আপনার কাছে জানতে চাই, এর আগে আরও বেশ অনেক দিনই আপনার কথাটি এমন ছিল এবং সবশেষ যদি আমি যতটুকু মনে পড়ে গুলশানে বিএনপি লিয়াজু কমিটির বৈঠকের পর এটি এপ্রিল মাসে আপনি বলেছিলেন 2 উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরে নির্বাচন হতে হবে। ইদানিং আপনি সংস্কারের দিকে বেশি জোর দিচ্ছেন, আপনি সবশেষ বলছিলেন সংস্কার ছাড়া নির্বাচন মানে আবারও গণ অভ্যুত্থান। মানে রাজনীতিতে আসলে এমন কি ঘটলো হঠাৎ যে আপনি নির্বাচনের চেয়ে আবার সংস্কারের দিকে বেশি জোর দিচ্ছেন? ধন্যবাদ। আপনার নির্দিষ্ট বিষয়ে আসার আগে দুইজন আলোচককে যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন বা আলোচনা করেছে একটু জাস্ট বলতে চাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2023 সালে অগস্টের দিকে IRI, ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউট, আমেরিকার যেটা ডেমোক্র্যাটদের হচ্ছে আপনার নামটা ভুলে গেলাম, ডেমোক্র্যাটদের একটা প্রতিষ্ঠান, IRI এর একটা প্রতিষ্ঠান, যারা জয়েন্টলি আপনার কাজ করে রাষ্ট্রীয় ফান্ডে এবং তারা বিশ্বব্যাপী আমেরিকান ইন্টারেস্ট সার্ভ করার জন্য কমন ইস্যুতে কাজ করে। IRI একেবারে ভিত্তিহীন কোনো ঠুনকো প্রতিষ্ঠান না। IRI তারপর একটা প্রতিষ্ঠান ছিল ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস, এটাও মোটামুটি ভালো। তবে এইটার চেয়ে ওই IRI আরেকটা হচ্ছে NDI নাকি NDI, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, ওইটা হচ্ছে প্রো ডেমোক্র্যাট আর IRI হচ্ছে প্রো রিপাবলিকান, বাট দুইটি আমেরিকান ইন্টারেস্টে কাজ করে এবং রাষ্ট্রীয় ফান্ডে। তাদের মতো ট্রাস্টেড প্রতিষ্ঠানের জরিপে 2023 সালে যে শেখ হাসিনা সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি, প্রধানমন্ত্রী, এমনকি তার দলের চেয়েও জনপ্রিয়, এবং তার জনপ্রিয়তার মাত্রা তারা দেখাইছে 70% মানুষ তার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যাপক ধরনের সন্তুষ্টি। উইদিন এ ইয়ার কি হলো যে তার এতটা নির্মম পতন? পৃথিবীর ইতিহাসে যে কয়জন স্বৈর শাসকের জঘন্য পতন হয়েছে, নিষ্ঠুর পতন হয়েছে, তার মধ্যে হাসিনা ওয়াজ ওয়ান অফ দেম। এবং এই শুধুমাত্র ব্যক্তির পতন না, দলের পতন না, একেবারে এই দলের কবর রচনা। দেশ থেকে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে কার্যত আওয়ামী লীগের একটা রাজনৈতিক মৃত্যু হয়েছে। হিটলার জার্মানির নাৎসি কিংবা ইটালির মুসুলিনির এই পার্টির মতো আওয়ামী লীগের এখন বাংলাদেশে ভবিষ্যৎ ওই জায়গায় যাচ্ছে। সো এই কথাটা বললাম এই কারণে যে সানেম এবং অ্যাকশনের সানেমকে আমি তাদের এর আগেও ফাইন্যান্সিয়াল বেশ কিছু সার্ভে যেটা মোটামুটি দেখেছি, কোভিড টোভিডে বিভিন্ন সময় কাছাকাছি ভালো জায়গায় ছিল। বাট আমি আমার বয়স 33, সো অ্যাজ এ ইয়ং হিসেবে আমিও নিজে যেহেতু আরও পলিটিক্সও করি, একটা দলও, আমার কিন্তু ইন্ডিভিজুয়াল অনেক ডেটা আছে যেগুলো নিয়ে আমিও কাজ করি। ধরেন এখন আমাদের সার্ভেগুলো, যেটা আমি IRI-কে তখন জিজ্ঞেস করছিলাম, তোমরা যে একটা ফাউল সার্ভে দিছিলে, এটা কেমনে কি করছো, আমাদেরকে তোমার সার্ভের পদ্ধতি দেখাও। তখন ওরা ওইটা নিয়ে 2টা সেমিনার করে আমাদেরকে দেখাইছে এই প্রক্রিয়া। তখন আমি ওদেরকে বুঝাইছিলাম যেটা, সেটা এখানে শেয়ার করতে চাই। ধরেন ফরিদপুরের ভাইয়ের বাসা যেখানে নগরকান্দা, ওইখানে ফরিদপুর অঞ্চলটাই আওয়ামী লীগের একটা ঘাঁটি। তার মধ্যে যদি পাওয়ারে থাকে কিংবা সবেমাত্র সরকার গঠিত হয়েছে, ওই রকম একটা সময় যদি আপনি জরিপ করেন, তখন কিন্তু 80% পাবে যারা তখন ওই ক্ষমতাসীন দল, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগকে সমর্থন করতো। আবার এখন ধরেন যেহেতু ফেল হয়েছে, এখন ওখানে জানো নাকি বাবুল ভাই দাঁড়াইলে MP হয়ে যাবে, বিএনপির লোক। তো এখন কিন্তু আপনি ওইখানে গেলে 80% লোক পাবেন বিএনপিকে সমর্থন করবে। তো এই যে সার্ভের এই ডেটা কালেকশন পদ্ধতি, আমার মনে হয় যারা কালেক্ট করছে তারা এটা যথাযথভাবে অ্যানালাইসিস করতে পারে না। কিছু অঞ্চলে যে বিভিন্ন দল একটা আধিপত্য কিংবা জনসমর্থন, এবং এইখানে তরুণ ভোটারও যদি আমরা ধরি, মোট ভোটার হচ্ছে 12,37,00,000। তার মধ্যে এই যে আপনার এই 15 থেকে এই 35% হচ্ছে 4 কোটির উপরে, প্রায় 4.5 কোটি হচ্ছে ইয়ং ভোটার। সো এটা সবারই একটা টার্গেট যে এইখানে কি অবস্থা। তো অ্যাকশন এইড তো আপনার অ্যাকশন এইড সম্ভবত ইউএস বেসড। সো এইখানে জরিপটা আমার মনে হয় যে যেমন বিদেশি সংস্থাগুলো অনেক ধরনের জরিপ করে নিউট্রাল, অনেক হচ্ছে মোটিভেটেড হয়ে কোনো একটা মেসেজ দেওয়ার জন্য। সো এই জরিপটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না পুরোটা। জরিপের হয়তো পদ্ধতি নিয়ে তাদের আমার কাছে রং মনে হচ্ছে, তারা সঠিকভাবে এটা জরিপটা করতে পারে নাই, আমার কাছে যেটা মনে হচ্ছে। সেই জায়গা থেকে আমি এটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত বা উদ্বিগ্ন এরকম কিছু না। এইবার আপনার প্রশ্নে যেটা আপনি বলছিলেন আমাকে, যে নির্বাচন প্রশ্নে আমাদের অবস্থানটা, দেখেন এইটা আমি খুব মানে একটু আসলে ব্যক্তিগতভাবে বলতে পারেন একটু বিব্রতকর পরিস্থিতির মধ্যে
লাইক আমরা ছোট নেতা তো, আমরা কথা বলে মানুষ বিভিন্ন দেশে টুইস্ট করতে পারে, বিভিন্নভাবে কথা বলতে পারে, আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে পারে। আবার ধরেন বিএনপির মধ্যে বাবুল ভাইয়ের মতো একটা বড় দলের নেতা আসলে সবাই তখন সেটা নিউজের হেডলাইন কিংবা প্রেজেন্টারও কথা হচ্ছে একটু রয়েস হয়ে বলে। তো এখন আমরা কথা বলে যে স্ট্যান্ড পরিবর্তন করলে যে ভিপি নূর কিংবা গণদিকে তারা সকাল বিকাল স্ট্যান্ড পরিবর্তন করে, কোনো একটা স্ট্যান্ড যদি একটু চেঞ্জ করে। রাজনীতি তো একটা রণকৌশল, সুতরাং রাজনীতির এই রণকৌশলের সময় অবস্থান প্রেক্ষাপট অনুযায়ী তার রণকৌশল পরিবর্তন হবে, রণনীতির পরিবর্তন হবে, এটা ন্যাচারাল। তো আমরা বিএনপি সহ যে আপনার 42টি দল যারা এই 2022 সাল থেকে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করে আসছিলাম, এখনও আমরা আলাপ আলোচনা বিভিন্ন ধরনের বিষয়ে আলাপ আলোচনা করি। সেইখানে আমাদের আলাপ আলোচনায় বিএনপির জায়গা থেকে বেশ কিছু বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে তারা বলেছে যে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়া বাংলাদেশের ইকোনমি, নিরাপত্তা, অনেকগুলো ইস্যুর প্রেক্ষাপটে ভালো। আর বিএনপি সংস্কার চায়, সংস্কার প্রশ্নে বিএনপির কোনো ধরনের রিজার্ভেশন নাই। এবং সেটা আমরা দেখেছি যে আলোচনাগুলোতে বিএনপির টপ লিডার সালাউদ্দিন ভাই থেকে শুরু করে সবাই এনগেজ হচ্ছে, সিরিয়াসলি অন্যদের চেয়ে গ্রাউন্ড ওয়ার্ক করে আপনারা একেবারে ডকুমেন্ট, দলিল, দস্তাবেজ নিয়ে হাজির হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তারা খুব সিরিয়াস। সো আমাদের একটা পজিশন, শুরুর দিকে দলের পজিশন ছিল যে এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর এবং সংস্কার বিচারের ক্ষেত্রে একটা ন্যূনতম অগ্রগতি, পুরো বিচার তৃণমূলে সম্পন্ন করা সম্ভব না, দেন ইলেকশন। তো বিএনপি সহ আমরা একটা আন্দোলন করেছিলাম, সেখানে বিএনপির একটা স্ট্যান্ডে আমরা সমর্থন দিয়েছি, ডিসেম্বরে যদি সংস্কার এবং বিচারকে এগিয়ে না যায় নির্বাচন হতে পারে। আর সরকারের টাইমলাইনটা ছিল কবে থেকে, ডিসেম্বর থেকে জুন। তাহলে ওই বিএনপির ডিমান্ডে সরকারেরও কিন্তু টাইমলাইনের অন্তর্ভুক্ত। তারপরে আবার ধরেন সরকারকে আমরা যখন বলেছি যে এই ডিসেম্বরে যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে হবে, আনসার্টেন টাইম, এটি নিয়ে অনেকে সন্দেহ সংশয় প্রকাশ করছে। আল্লাহর রাস্তে আপনি একটা মাস স্পেসিফাই করে একটু জনগণকে বা রাজনৈতিক দলের উদ্বেগ উৎকণ্ঠা নিরসন করেন। কারণ রাজনৈতিক দলগুলো আপনার আস্থা বিশ্বাসের জায়গা, তারা যদি সন্দেহ সংশয়ের মধ্যে থাকে সরকার চালাইতে আপনার বেগ পেতে হবে। এটা সরাসরি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, তিনি তারপরে এপ্রিল বললেন। আবার সেখান থেকে সরকার আবার লন্ডনে বিএনপির প্রধান জনাব তারেক রহমানের সাথে আমরা দেখলাম একটা খুব আমাদের ধারণা খুব ফ্রেন্ডলি ডিসকাশন হয়েছে। সেখানে থেকে আবার প্রধান উপদেষ্টা বলছে যে যদি বিচার এবং সংস্কারকে এগিয়ে না যায়, যদি আছে কিন্তু, তাহলে ফেব্রুয়ারিতে তার ইলেকশন হতে পারে। তাহলে সরকার দেখেন তার পজিশন থেকে সরে যাচ্ছে, ডিসেম্বর থেকে জুন, সেখান থেকে এপ্রিল, সেখান থেকে ফেব্রুয়ারি। সো আমাদের অবস্থার প্রেক্ষাপটে পজিশন চেঞ্জ হতে পারে। আর চেঞ্জ আমি খুব সিগনিফিকেন্ট যে আমরা 360 ডিগ্রিতে সরে গেছি এইরকম কোনো বিষয় না। তবে আমি এখনো আগেও যেটা বলেছি, এখনো যেটা বলি, এই একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে, আমরা ওই দিন আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে আমরা যদি জুলাইয়ের ভাষা বুঝতে ব্যর্থ হই, আপনাদেরকে বুঝতে হবে রাজনৈতিক দলের ফেইলিওরের কারণে কিন্তু ইয়ং জেনারেশন শেষ পর্যন্ত এই পরিবর্তনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এবং ছাত্র আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সেখানে পুরো পিপল, নট অনলি স্টুডেন্ট, পুরো পিপল সেখানে সমর্থন দিয়েছে। কারণ শেষ দিকে আন্দোলনের ভাষা, আন্দোলনের পরিষ্কার ডিক্লার ছিল যে আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চাই, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ চাই। সেইটা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তড়িঘড়ি করে একটা ইলেকশনের দিকে যায় বিচার সংস্কার ছাড়া, তাহলে কিন্তু সামনেও গণ অভ্যুত্থানের আবার আমরা মুখোমুখি হতে পারি। এটা আমি আমাদের সিনিয়র রাজনীতিবিদদের ওয়ার্ন করেছিলাম, যেটা আওয়ামী লীগের আমলে ওয়ার্ন করেছিলাম যে মুজিব কোড পড়ার মতো লোক গুলিস্তানে মুজিব কোড কেনার মতো লোক গুলিস্তানে পাবেন না। আওয়ামী লীগের নেতারা পালিয়ে যাবে ঠিকই, কর্মীরা কিন্তু দেশে থাকতে হবে। তো তারা যদি শুনতো, আওয়ামী লীগেরও কিন্তু এই পতন হতো না। ওই জায়গা থেকে আমি আবার ওটা অন করেছি।